তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করি। সমরেজাল করিম, বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় আনতে চান। শেখ হাসিনা কি বন্দী? প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা কি বন্দী? যদি বন্দী হন, তাহলে আপনাদের মতো নেতৃবৃন্দের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে উনি কেমন করে দেখা করেন? দুই বা তিন নাম্বার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা বলছেন উনি নিজে ফেরত আসবেন, নিজে এসে আত্মসমর্পণ করবেন। উনি বলছেন আমি প্রত্যাবর্তন করব, কারণ আমাকে রেখে রেখে যাওয়া হয়েছে, আমি আসতে চাইনি, আমাকে রেখে যাওয়া হয়েছে। আর সরকার বলছে প্রত্যার্পণ চায়, তারা তাকে বন্দী হিসেবে দেখাতে চায়। শেখ হাসিনাকে কি বন্দী দেখেছেন আপনি? তাকে সুস্থ, স্বাভাবিক, দীপ্তিময়, দৃঢ়চেতা দেখেছি, আত্মবিশ্বাসী দেখেছি। বাইরে বিভিন্ন রকম ন্যারেটিভ রয়েছে, এক শ্রেণীর জামাত শিবির সহ মানে স্বাধীনতা বিরোধী চক্র নানা রকম অপপ্রচার করে বিভিন্ন রকম ভাবে তথ্য দেয় যে উনি অক্ষম হয়ে গেছেন, উনি যে কথা বলতে পারেন না, ওনার যে ভয়েস গুলো এআই দিয়ে তৈরি করা, এ কারণে উনি সামনে আসেন না। একজন এগুলো যে সাংবাদিক তো তাকে মেরেই ফেলেছেন, একজন সাংবাদিক বলেছেন তিনি মারা গেছেন। এই জাতীয় জঘন্য অপপ্রচারটা যে সত্যি সত্যি ভয়ঙ্কর মিথ্যাচার ছিল, সেটা দেখে আসলাম। শুধু আমি না, আমার সঙ্গে যারা ছিলেন তারা দেখেছেন। এবং আমাদের সময় সঙ্গে মাননীয় নেত্রী দীর্ঘ সময় ছিলেন, প্রায় 5-6 ঘন্টা। এই 5-6 ঘন্টা সময়ে প্রতিটা মুহূর্তেই তাকে প্রাণোজ্জ্বল মনে হয়েছে, তাকে দৃঢ়চেতা মনে হয়েছে, আশাবাদী মনে হয়েছে, তাকে পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্ল্যানিং তার ভিতরে আছে, দূরদৃষ্টি সম্পন্ন মনে হয়েছে। কোন ক্রমে তাকে শারীরিকভাবে অসুস্থ অথবা কোনো ঘটনায় তিনি হতাশ, এমনটা মনে হয়নি। বারবার মনে হয়েছে যে তিনি তার অভিজ্ঞতার ভান্ডারটাকে আরো সমৃদ্ধ করেছেন। বাংলাদেশটা যে বিপন্ন অবস্থায় পড়েছে, সেই বিপন্ন অবস্থা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যাবে, আবার কিভাবে বাংলাদেশকে তার মেইন স্ট্রিমে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনায় পুনরুদ্ধার করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে তিনি আলাপ করেছেন। কি অবস্থায় ছিল বাংলাদেশ, সেখান থেকে তিনি কোথায় নিয়ে আসছেন, সেগুলো আমাদের শেয়ার করছেন। যে একসময় বাংলাদেশ তো প্রাকৃতিক দুর্যোগের একটা সিম্বলিক রাষ্ট্র, দুর্নীতির একটা সিম্বলিক রাষ্ট্র ছিল। সেই বাংলাদেশটাকে যে কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল নিডসটা, যে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে ডিমান্ডটাকে তিনি কিভাবে ফুলফিল করেছেন, কিভাবে নিজের টাকায় তিনি পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, কর্ণফুলী টানেল সহ প্রতিটি গ্রামে বিদ্যুতায়িত করা, প্রতিটি গ্রামে টেকনোলজি নিয়ে যাওয়া, ভূমিহীন মানুষদের ভূমি দেওয়া, গৃহহীন মানুষদের কিভাবে তিনি সরকারি টাকায় বাড়ি করে সরকারি ব্যয়ে রেজিস্ট্রেশন করে বিদ্যুতের কানেকশন দিয়েছেন। 125টি কর্মসূচির মাধ্যমে কিভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক দিয়েছেন, কিভাবে মুক্তিযোদ্ধা, বিধবা, প্রতিবন্ধী, নারী, এদেরকে পুনর্বাসন করেছেন। এই সমস্ত বিষয়গুলো তিনি শেয়ার করে বলছিলেন যে কোথায় নিয়ে গেছিলাম বাংলাদেশটাকে, আর সেই বাংলাদেশটা কোথায় নিয়ে আসছে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা উনি বলেছিলেন যে এই দেশটা শত শত বছরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই দেশটাকে কিভাবে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য একটা জঙ্গিতন্ত্র এবং কিভাবে একটা অভদ্র বেয়াদবি সংস্কৃতি এস্টাবলিশ করা হয়েছে, এই বিষয়গুলো তিনি শেয়ার করে আমাদেরকে আমি আরো বলছিলেন। বিস্তারিত জানতে চাইবো, কিন্তু মানে কোনোভাবে দেখুন, হয়েছে। দেখুন, আমি একজন লয়ার, প্রায় 40 বছর আইন পেশায় আছি, এবং ওনাকে আমি দেখে আসার পরে দুটো মিলিয়ে কথা বলছি। ওই চুক্তিটা যেটা, সেটা হচ্ছে বন্দি বিনিময়। অর্থাৎ বাংলাদেশের বন্দি যদি ভারতে থাকে, ভারতের বন্দি যদি বাংলাদেশে থাকে, তো বন্দির বিনিময় হবে। শেখ হাসিনা যখন ভারতে যান বা তাকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু তিনি বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রোটেকশন প্রোটোকলে, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত যানবাহনে তিনি ভারতে গিয়েছিলেন বা তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ভারত তাকে রিসিভ করেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসাবে। ভারত তাকে কখনো অ্যারেস্ট করেনি, ভারত তাকে কখনো ডিটেনশন দেয়নি, অর্থাৎ তিনি বন্দী নন। এবং ভারতের আমরা যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু স্পষ্ট বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় অতিথি হিসেবে আছেন।
না, এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন তো তিনি প্রাইম মিনিস্টার, তা প্রাইম মিনিস্টার ভারতে গেছেন, ভারত বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে রিসিভ করেছেন যে প্রোটোকলে, যেভাবে একজন ক্যাবিনেট মিনিস্টার রিসিভ করতে হয় সেইভাবে তাকে রিসিভ করেছেন। জয়শঙ্কর যেটা বলেছেন সেটা তো আছে, যেটা দিব্য চোখে দেখা যায়। তিনি প্রাইম মিনিস্টার হিসেবে গেছেন এবং সেখানে তিনি প্রাইম মিনিস্টারের জন্য যে প্রোটেকশন, প্রোটোকল, এন্টারটেইনমেন্ট সেটাই আছেন। আর যদি তিনি বন্দী হতেন তাহলে বন্দীদের সঙ্গে তো এভাবে দেখা করা যায় না। প্রায় আওয়ামী লীগের লোকেরা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাহিত্যিক, সরকারি আমলারা তার সঙ্গে দেখা করছেন। তাকে বন্দী হলে তো দেখা করা যেত না। এবং আমার সঙ্গে প্রায় 10 জন ছিলেন, আমরা 5-6 ঘন্টা তার সঙ্গে ছিলাম। যেখানে আমাদের সঙ্গে তার দেখা হয়েছে সেটাকে কখনো বন্দিখানা, জেলখানা, আটক স্থান মনে হয়নি। এবং তিনি একেবারে স্বাচ্ছন্দ্যে একজন রাষ্ট্রীয় অতিথি, রাষ্ট্রীয়ভাবে যে প্রোটেকশন প্রোটোকলে আছেন সেভাবেই ছিলেন, তিনি সেভাবে কথা বলেছেন। ফলে যে অর্বাচীনেরা বলে যে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় আনবো, এই প্রত্যর্পণ চুক্তি কিন্তু যে কয়টা পৃষ্ঠা, আমার মনে হয় এগুলো এরকম পড়েও নাই। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ হয়? বন্দী হতে হবে, দ্বিতীয়ত তার জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে ভাবে শঙ্কিত থাকবে না, তৃতীয় হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার না, ইত্যাদি ইত্যাদি। তো শেখ হাসিনার ক্ষেত্রে তো প্রথমটাই নাই, পরের গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, কারণ তিনি আদৌ বন্দী নন। তিনি ভারতের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছিলেন, সেই মর্যাদায় তিনি আছেন। নট অনলি দ্যাট, এর সঙ্গে আরো একটু মাসুদা ভাট্টি যোগ করতে হবে। সুপ্রিম কোর্টের যে একটা রেফারেন্সের ভিত্তিতে ইউনূস সরকার গঠিত হলো বলে আপনি বলেন, আমি বলি, লোকজনে বলে, এটাও কিন্তু ভয়ঙ্কর একটা মিথ্যাচার। কারণ সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি একটা পরামর্শ চেয়েছেন, যেটাকে আইনের ভাষায় বলে রেফারেন্স। তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকরা কেউ কেউ ক্যান্টনমেন্টের ভিতরে কোর্ট আদৌ ফাংশনই করে নাই। তাহলে কিভাবে একটা রেফারেন্স হলো? এরপর ধরেন যুক্তির খাতিরে ধরে নিলাম যে একটা রেফারেন্স আদৌ হয়েছে, সেই রেফারেন্সে কি লেখা আছে? সুপ্রিম কোর্ট বলেছে জরুরি নির্বাহী কার্য সম্পাদনের জন্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। শব্দটা খেয়াল করবেন, জরুরি নির্বাহী কার্য সম্পাদন করার জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ ও শপথ পড়াতে পারবেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলে নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। কারণ সুপ্রিম কোর্ট রেফারেন্সের প্রথম 2 লাইনই বলছে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। অর্থাৎ সুপ্রিম কোর্টও আইনের ঊর্ধ্বে না, শুরুতেই সুপ্রিম কোর্ট ওই কথাগুলি বলে দিয়েছেন যে সংবিধানে এই ব্যবস্থা নাই। তাহলে ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন, আদৌ সরকার গঠনের জন্য সুপ্রিম কোর্ট কোনো মতামত দেয় না। আমি চ্যালেঞ্জ করে বললাম, আদৌ সরকার গঠনের জন্য মতামত দেয়নি। তাহলে প্রশ্ন আসে, তাহলে কেন নিয়োগ দিতে বললেন? হ্যাঁ, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তার যদি অ্যাডভাইজার দরকার হয়, তার প্রেস অ্যাডভাইজার থাকতে পারে, তার সেক্রেটারি থাকতে পারে, তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার নামে কনস্টিটিউশনে কোন সরকার নাই। সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে কোনো অনুমোদন দেয় নেই। ফলে ইউনূস সরকার হিসেবে দাবি করে যা কিছু করেছে এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল এবং সুপ্রিম কোর্টের টার্মস অফ রেফারেন্সের সম্পূর্ণ বাইরে ছিল।